আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ফিউজে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। মধ্যপ্রাচ্যে সংঘাত আর অস্থিরতার বিষয়টি বিশ্ব রাজনীতির অন্যতম প্রধান আলোচ্য বিষয়। এখানে বিভিন্ন দেশের সরকারের মধ্যে রয়েছে পারস্পরিক শত্রুতা ও মিত্রতা। অন্যদিকে মাঝে মাঝেই মাথাচাড়া দেয় সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী। বিগত কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্য তাই যুদ্ধের আশঙ্কা থেকে কখনো পুরোপুরি মুক্ত হয়নি। এই অবস্থা থেকে উত্তরণে একটি যৌথ নিরাপত্তা কাঠামো গড়ে তোলার প্রস্তাব দিয়েছে রাশিয়া। উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশ এবং বড় পরাশক্তিগুলোকে নিয়ে এই কাঠামো গড়ে তোলা হবে। প্রস্তাবে যুক্তরাষ্ট্রের পরোক্ষ সম্মতি আছে বলেও জানা গেছে। এই প্রস্তাব বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্য থেকে বিদেশি সেনাদের সরে যেতে হবে, আর সেখানে যে কোনো নিরাপত্তার সিদ্ধান্ত নিতে হবে যৌথ সিদ্ধান্তের ভিত্তিতে। রাশিয়ার এই প্রস্তাবের বিভিন্ন দিক নিয়ে দেখুন আজকের প্রতিবেদন। রাশিয়া আশা করছে উপসাগরীয় অঞ্চলে তারা যে বহুপাক্ষিক নিরাপত্তা কৌশলের প্রস্তাব দিয়েছে তা নতুন প্রাণ পাবে। বাইডেন প্রশাসনের পরোক্ষ অনুমোদনও তাদের সাথে থাকবে। রাশিয়ার প্রস্তাবে বলা হয়েছে, এই নিরাপত্তা কৌশলের সাথে জড়িত সবগুলো রাষ্ট্র আন্তর্জাতিক আইনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। জাতিসংঘ সনদ এবং নিরাপত্তা কাউন্সিলের প্রস্তাবনার মৌলিক দিকগুলো মেনে চলবে। সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করতে বহুপাক্ষিকতার ভিত্তিতে কাজ করা হবে। যে কোনো পরিস্থিতি যৌথভাবে পর্যালোচনা করা হবে। সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নও হবে যৌথভাবে। পারস্য উপসাগরীয় অঞ্চলে সার্বজনীন নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হবে। অভিন্ন ও অবিভক্ত নিরাপত্তা, আঞ্চলিক ও অঞ্চলের বাইরের পক্ষগুলোর স্বার্থের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বহুপাক্ষিক নিরাপত্তা কাঠামো গড়ে তোলা হবে। পারস্য উপসাগরীয় অঞ্চলে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গঠনের পথে ধাপে ধাপে এগুতে হবে। সেক্ষেত্রে সবচেয়ে জরুরি ও গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর ব্যাপারে আগে পদক্ষেপ নিতে হবে। এর মধ্যে রয়েছে হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে প্রতিশ্রুতি এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদ সহ প্রধান চ্যালেঞ্জগুলো যৌথভাবে মোকাবেলার সিদ্ধান্ত। রাশিয়ার প্রস্তাবে বলা হয়েছে, দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক অংশগ্রহণকারীদেরকে সাথে নিয়েই উপসাগরীয় অঞ্চলের এই নিরাপত্তা ব্যবস্থা গঠনের কাজ শুরু হবে। এর মধ্যে আঞ্চলিক ও অঞ্চলের বাইরের বিভিন্ন রাষ্ট্র, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য, জিসিসি, এলএসি ও ওআইসিও থাকবে। বিভিন্ন পক্ষের সাথে বিনিময়ের মাধ্যমে পদক্ষেপ গ্রহণের জন্য একটি গ্রুপ গঠন করার পরামর্শ প্রস্তাবনায় রয়েছে। এই গ্রুপ নিরাপত্তা কাঠামো গঠনের ক্ষেত্রে ভৌগোলিক উপাদানগুলো ঠিক করবে। আলোচনায় কারা অংশ নেবে, কি ইস্যু ও এজেন্ডা নিয়ে আলোচনা হবে, সেটিও নির্ধারণ করবে এই গ্রুপ। নিউজউইক ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই মুহূর্তে প্রস্তাবের সম্ভাবনা ও অগ্রগতি যাচাই করে দেখছেন বিশিষ্ট রাশিয়ান স্কলার ভিটালি নমকিন। রাশিয়ার পররাষ্ট্র ও জাস্টিস মন্ত্রণালয়ে একাডেমিক উপদেষ্টা হিসেবে কাজ করছেন তিনি। রাশিয়ান একাডেমি অফ সায়েন্সের ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল স্টাডিজের প্রধানের দায়িত্ব পালন করছেন নমকিন। তিনি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাবেক কর্মকর্তা, স্কলার এবং সাংবাদিকদের মস্কোতে রুদ্ধদ্বার বৈঠকের আমন্ত্রণ জানিয়েছিলেন। উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন বিবাদ ও সংঘাত পরিস্থিতি এবং সেগুলো প্রতিকারের বিষয় নিয়ে তারা আলোচনা করেছেন। ভিটালি নমকিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি মধ্যপ্রাচ্য সংক্রান্ত একটি পরিকল্পনায় অংশ নিয়েছিলেন, যা 2004 সালে প্রথম প্রকাশ করা হয়েছিল। সেই পরিকল্পনারই একটি সংশোধিত সংস্করণ 2019 সালে প্রকাশ করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। সৌদি আরবের সাথে ইয়েমেনের 7 বছর ধরে চলছে যুদ্ধ। মনে হচ্ছে সেখানে হুথি বিদ্রোহীরা সুবিধাজনক পর্যায়ে চলে যাচ্ছে। এইসব পরিস্থিতি বিবেচনায় নিয়ে রাশিয়া মধ্যপ্রাচ্য বিষয়ক প্রস্তাবকে আবার চাঙ্গা করছে। ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা তেল আর গ্যাস সমৃদ্ধ মারিব প্রদেশের দখল নেয়ার কাছাকাছি চলে গেছে। মারিবকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গত 2 বছর ধরে ব্যাপক লড়াই হয়েছে। হুথিরা এই এলাকার নিয়ন্ত্রণ নিলে পাশের জ্বালানি সমৃদ্ধ সাবা অঞ্চলও তাদের দখলে চলে যাবে। সেটা হলে ইয়েমেনের পুরো উত্তরাঞ্চলে নিয়ন্ত্রণ নেবে বিদ্রোহীরা। মারিবের জন্য যে লড়াই চলছে সেটা ঐক্যবদ্ধ ইয়েমেন গড়ার পথে চূড়ান্ত পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।
তবে কোনো কোনো বিশ্লেষক বলছেন উত্তর ইয়েমেন নিজ থেকে স্বাধীনতা ঘোষণা করলে তাদের অবস্থান হবে বর্তমান আফগানিস্তানের মতো। বিশ্বের তেল ও গ্যাস পরিবহনের যাত্রাপথে গুরুত্বপূর্ণ একটি জায়গায় তাদের অবস্থান। উত্তর ইয়েমেন স্বাধীনতা ঘোষণা করলে সেখানে শাসন করবে তালেবানদের মতো একটি জাতীয়তাবাদী গ্রুপ, আর সহায়তার অভাবে সেখানে মানবিক বিপর্যয় সৃষ্টি হবে আফগানিস্তানের মতোই। উপসাগরীয় অঞ্চলে রাশিয়ার এই তৎপরতার অন্যদিকে রয়েছে মধ্যপ্রাচ্যের প্রতিদ্বন্দ্বী দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক আর ইরানের মধ্যে যে আঞ্চলিক যোগাযোগ বাড়ছে, রাশিয়া সেই পরিস্থিতিটাকেও কাজে লাগাতে চায়। সৌদি আরব আর ইরানের মধ্যে ইরাকের মধ্যস্থতায় যে আলোচনা শুরু হয়েছিল সেটি স্থগিত রয়েছে, আবার কেউ বলছেন সেটা বন্ধ হয়ে গেছে। ইরাকের কর্মকর্তারা অবশ্য বলছেন বৈঠক আপাতত বন্ধ আছে। অক্টোবরের নির্বাচনে ইরাকের নতুন সরকার গঠিত হলেই আলোচনা আবার শুরু হবে। ইরানের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর ইব্রাহিম রাইসিকে অভিনন্দন জানিয়েছিলেন সৌদি ক্রাউন প্রিন্স। ইরাকি মধ্যস্থতাকারীর মাধ্যমে মোহাম্মদ বিন সালমান রাইসিকে ওই বার্তা পাঠিয়েছিলেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে রাইসি বলেছিলেন আঞ্চলিক সমস্যা সমাধানে তিনি আলোচনাকে অগ্রাধিকার দেবেন। তার ওই বক্তব্যের জন্য তাকে সাধুবাদ জানান সৌদি ক্রাউন প্রিন্স। ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল কাজিমি ইরান সৌদি আরব আলোচনায় সক্রিয়ভাবে ভূমিকা রেখেছেন। তবে কিছু সূত্র বলছে কাজিমি ক্ষমতায় থাকা বা না থাকার উপর এই আলোচনার ভবিষ্যৎ নির্ভর করবে না, যদিও ধারণা করা হচ্ছে ইরাকের বর্তমান সরকারই আবার ক্ষমতায় ফিরে আসবে। নাউমকিন বলেছেন রাশিয়ার দেয়া প্রস্তাবের মধ্যে সহযোগিতার আঞ্চলিক শক্তি হিসেবে উত্থানের সুযোগ রয়েছে মধ্যপ্রাচ্যের। একই সাথে যুক্তরাষ্ট্রের সাথেও তারা প্রতিযোগিতা করতে পারবে। নাউমকিন বলেন মধ্যপ্রাচ্যের রাশিয়া আর যুক্তরাষ্ট্রের জন্য একটা অভিন্ন হুমকি রয়েছে, সেটা হলো যুদ্ধ। যুক্তরাষ্ট্র বা রাশিয়া কেউই এই যুদ্ধ চায় না। মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র এই বিষয়ে একই সুরে কথা বলেছেন। ওই মুখপাত্র বলেন, রাশিয়ার সাথে যেসব জায়গায় আমাদের অভিন্ন স্বার্থ রয়েছে সেখানে আমাদের একসাথে সহযোগিতার জন্য প্রস্তুত থাকতে হবে, আর যেখানে রাশিয়ার অবস্থান মার্কিন স্বার্থের বিরুদ্ধে সেখানে আমরা তাদের বিরোধিতা করব। রাশিয়ার প্রস্তাবে উপসাগরীয় অঞ্চলে সবগুলো পক্ষকে নিয়ে যৌথ নিরাপত্তা কাঠামো গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। এই নিরাপত্তা কাঠামোর মধ্যে যুক্তরাষ্ট্রের পাশাপাশি রাশিয়া, চীন, ইউরোপ আর ভারতও থাকবে। এই কাঠামোতে ইরানকে বাদ দেয়া হবে না, বরং তাদেরকে অন্তর্ভুক্ত করা হবে, আর ইসরায়েল ও তুরস্কের জন্য এর দুয়ার উন্মুক্ত রাখা হবে। অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ বা ওএসসি দ্বারা অনুপ্রাণিত হয়ে এই প্রস্তাব তৈরি করেছে রাশিয়া। প্রস্তাবে পরামর্শ দেওয়া হয়েছে উপসাগরীয় অঞ্চলে আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতা বিষয়ে সম্মেলনের আয়োজন করে নতুন এই নিরাপত্তা কাঠামোর যাত্রা শুরু করা হয়। রাশিয়া মনে করছে এই ধরনের নিরাপত্তা কাঠামো সব পক্ষের জন্য সম্মিলিত একটি সন্ত্রাস বিরোধী জোট গড়ে তুলবে। এই জোট পুরো অঞ্চলে সংঘাত নিরসন এবং নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে সাহায্য করবে। পরিকল্পনা অনুযায়ী মধ্যপ্রাচ্য এলাকা থেকে পশ্চিমা দেশগুলোর সেনাও সরিয়ে নিতে হবে। এখানে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে যে মার্কিন, ব্রিটিশ আর ফরাসি সেনা মোতায়েন রয়েছে এবং তাদের যেসব ঘাঁটি রয়েছে সেদিকে ইঙ্গিত করা হয়েছে। রাশিয়ার এই প্রস্তাবে সার্বজনীন ও সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার কথা বলা হয়েছে, যেখানে আঞ্চলিক ও অঞ্চলের বাইরের সবগুলো পক্ষের স্বার্থ বিবেচনায় নেওয়া হবে। এটা করা হবে নিরাপত্তার সবগুলো খাতে, যার মধ্যে সামরিক, অর্থনৈতিক ও জ্বালানি খাতগুলো থাকবে। নাউমকিন মনে করেন মধ্যপ্রাচ্যের প্রতিদ্বন্দ্বী বিভিন্ন পক্ষগুলো চলমান ঘটনা প্রবাহ নিয়ে হতাশ হয়ে পড়েছে। সম্ভাব্য যুদ্ধের আশঙ্কা নিয়ে তাদের মধ্যে তৈরি হয়েছে শঙ্কা। এই পরিস্থিতিতে দর কষাকষি তাদের কাছে একমাত্র অবলম্বন। এই প্রচেষ্টার অংশ হিসেবেই সম্প্রতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নেতারা পরস্পরের মধ্যে যোগাযোগ বাড়িয়েছেন। এদের মধ্যে আছেন সংযুক্ত আরব আমিরাতের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ, সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এবং ইরানের নেতা ইব্রাহিম রাইসি।
সমালোচকরা বলছেন, নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে আর অর্থনৈতিক সুবিধা পেতেই মধ্যপ্রাচ্যের নেতারা যোগাযোগ বাড়িয়েছেন। তবে তাদের এই ইতিবাচক বিনিময়ের সময়টাতে রাশিয়ার প্রস্তাবের সমর্থনে বেশিরভাগ পক্ষ এগিয়ে আসলে মধ্যপ্রাচ্যের জন্য সেটা নতুন ভবিষ্যতের দরজা খুলে দিতে পারে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।